আমার তো ধারণা ধাক্কায় ধুকে উঠাই দিচ্ছে আর কি, ওরা আয়তুল কুরসি পড়তে পড়তে ওরা মধ্যে উঠছে, তা আমার ধারণা। কারণ ওরা তো দেখেছি, যেমন আজকে যে ঘটনাটা ঘটলো, আপনি বলেন এদের তো আরো তো আছে, 36টা থেকে 3টা বাদ দেন, আরো তো 33টা আছে, ওই 33টা কি চলবে না? ওটার মধ্যে কে উঠবে? ওঠার আগে কিন্তু 5 বার সে মানে দোয়া দূরত পরে উজু করে উঠবে। তো এই যে উঠতে বাধ্য না, চাকরি থাকবে না। এই মডেলের বিমান আছে আমাদের 36টার মতো, মানে কেনা হয়েছিল ইয়ে কাছ থেকে, চীন থেকে। তার মধ্যে এই ধরনের বড় দুর্ঘটনা করছে 3টা, মানে যেটাতে বিমানও ধ্বংস হয়ে গেছে এবং বিমানের যিনি চালক উনিও মারা গেছেন। একটা হচ্ছে 2018-তে, একটা 2021-এ, আর একটা এবার 2025-এ। কয়েকদিন আগে আপনার ওই ইন্ডিয়াতে যে যাত্রীবাহী বিমানটা দুর্ঘটনা, ড্রিম লাইনার যেটা দুর্ঘটনা ঘটলো, ড্রিম লাইনারের আপনার অ্যাক্সিডেন্টের রেট হলো, আমি যতটুকু জেনেছি আর কি, 0.0063%। 0.0063%। তার মানে ওটার অ্যাক্সিডেন্ট প্রায় নেগলিজেবল আর কি, নাই বললেই চলে। তারপরে ড্রিম লাইনারের অ্যাক্সিডেন্টের পরে সারা দুনিয়ায় ওদের শেয়ার বাজারে কিন্তু একটা বিশাল ধস নেমেছিল। কারণটা কি? মানুষের আস্থার সংকট তৈরি হয়েছিল এই এয়ারক্রাফটের উপর। আকাশে যে এই জিনিসটা উড়ে, এটা তো আর মাটিতে না। অ্যাক্সিডেন্ট হলো, মেকার ডাকলাম, ঠিকঠাক করে দিল, আবার চলতে শুরু করলাম, এটা তো তা না। কাজেই যেগুলো আকাশে উড়ে তাদের জন্য কিন্তু আস্থার সংকটটা একটা বিরাট ব্যাপার। তো আপনার এই বিমানটা 36টার মধ্যে 3টা 1 দশকেরও কম সময়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় একটা দেশে। তো সেটা নিয়ে কি আমাদের বিমান বাহিনী অথবা সরকার, তাদের মধ্যে মিনিমাম আস্থার সংকট তৈরি হয়েছিল? আমার তো মনে হয় কর্তাদের মধ্যে হয় নাই, যারা এটাতে উঠেছে তাদের মধ্যে হয়তো হয়েছে। আমার তো ধারণা ধাক্কায় ধুকে উঠাই দিচ্ছে আর কি, ওরা আয়তুল কুরসি পড়তে পড়তে ওরা মধ্যে উঠছে, তা আমার ধারণা। কারণ ওরা তো দেখেছি, যেমন আজকে যে ঘটনাটা ঘটলো, আপনি বলেন এদের তো আরো তো আছে, 36টা থেকে 3টা বাদ দেন, আরো তো 33টা আছে, ওই 33টা কি চলবে না? ওটার মধ্যে কে উঠবে? ওঠার আগে কিন্তু 5 বার সে মানে দোয়া দূরত পরে উজু করে উঠবে। তো এই যে উঠতে বাধ্য না, চাকরি থাকবে না, কি করবে? তো এখন আমার কথা হলো কি, এইগুলোকে সেরকম চেক করা হয়েছে কিনা, এটা হলো একটা পার্ট। আর সেকেন্ড পার্টটা হলো যেটা নাকি সরকারের কাজ, দুর্ঘটনা ঘটার পর আপনি এটাকে কীভাবে ম্যানেজমেন্টটা কী করলেন, আপনি কি এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারলেন? এটা হলো মানে সবচেয়ে ক্রুশিয়াল যে পার্টটা। তো সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই গভর্নমেন্ট আমার বিবেচনায় প্রায় 0 পেয়েছে। 2-একটা ক্ষেত্রে হয়তো কিছু পয়েন্ট পাইতে পারে, ওটা আমি জানি না কোন ক্ষেত্রে। আমার জানা আমাদের প্রায় 0 মতো পেয়েছে। তারা সমস্তগুলি ক্ষেত্রে একেবারে লেজে গোবরে করে ফেলেছে, এবং এটাই স্বাভাবিক ছিল। শুরুর থেকে আমি যে কথাটা বলতেছিলাম যে এই গভর্নমেন্টটা ক্যাপেবল গভর্নমেন্ট না, তারা সেটা আবারও প্রমাণ করে। প্রত্যেকটা কাজ দেখেন, কয়েকটা জিনিস এখানে আমি যদি ওইভাবে ধরি, এনে কোন কোন মিনিস্ট্রি আছে। একটা হলো স্টুডেন্টদের উপরে পড়ছে, স্টুডেন্ট মারা গেছে, শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে। আরেকটা হলো এই বিমানগুলি ঠিক ছিল কি না ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরেকটা কি, এদেরকে ম্যানেজ করতে হবে, মানে চিকিৎসা দিতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঠিক না? আচ্ছা, বার্ন ইউনিটে সব দলের লোক যে ওখানে গেছে পলিটিক্স করতে, ছবি তুলতে, অমুক তমুক করতে গেছে তো স্বাস্থ্যমন্ত্রী কোনো খবর পাইছেন? সে কোথায়? আমাদের দেশে যে একটা স্বাস্থ্য উপদেষ্টা আছেন, কেউ তার কোনো ছবি চেহারা দেখেছেন? দেখেন নাই। আচ্ছা, শিক্ষার ব্যাপারটা আসি। ঘটনা ঘটছে দিনের বেলা 1টার দিকে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিকালের মধ্যে। তো এইচএসসি পরীক্ষা যে বন্ধ করতে হবে, এই সিদ্ধান্তটা নিতে পারেন নাই। মধ্যরাতের পরে 2:41 প্রথম জাতি জানতে পারলো মাহফুজ আলমের স্ট্যাটাসে যে পরের দিন পরীক্ষা হবে না। এই শিক্ষামন্ত্রীকে আমি কি করবো ভাই? এই শিক্ষামন্ত্রীকে আমি বলবো, ভাই আপনার কতগুলো ছবি আমাদের রেখে দেন, ছবি বান্ধায় রাখি। আপনার মৃত্যুর আগেই আপনার ছবি ফ্রেমে তুইলা দেয়ালে বাঁধানোর মতো কাজ আপনি করে ফেলেছেন। তো এই সমস্ত অথর্ব লোকদেরকে আইনা বিরোধী দেখাবো। আর ডক্টর ইউনূসের কথা বললাম না, কারণ ওনার তো প্রতিরক্ষা মন্ত্রণালয়, তো ওনার সম্বন্ধে বলতে কিছু থাকেই না, তো ওনাকে আমি এর বাইরে রাখলাম। তো এই হলো তাদের যোগ্যতা। তো আগের যোগ্যতা পরের যোগ্যতা কি বলবেন আপনি?